নমস্কার সম্মানীয় প্রিয় দর্শক, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে টাকা ফেরত দেওয়ার আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। অর্থাৎ ওয়েবসাইট কয়েকদিন আগেই বলা হচ্ছিল যে ওয়েবসাইট চালু হবে। এবার কিন্তু ওয়েবসাইট চালু হয়ে গেছে। তা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব যে রোজভ্যালি টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইনে আপনারা কিভাবে আবেদন করবেন। তো অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য কয়েকটা ডকুমেন্টস আপনাদের কাছে রাখতে হবে এবং অনলাইনে আবেদন করার জন্য স্টেপ বাই স্টেপ আপনাকে কিছু অপশন রয়েছে, সেই অপশনগুলি পুরোপুরি ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর সেই যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি, সেই ডকুমেন্টসগুলি কিন্তু এক এক করে আপনাদের আপলোড করতে হবে। আপলোড করে তারপরে ফাইনালি সাবমিট করতে হবে। তো এই গোটা বিষয়টা আমি কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো ভিডিওটি মনোযোগ সহকারে, খুবই যত্ন সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার কারণ এই রোজভ্যালি টাকা ফেরত পাওয়ার জন্য আপনাকে খুব মনোযোগ সহকারে এই কারণেই দেখতে হবে, যদি কোনো কারণবশত একটা স্টেপ যদি আপনি ভুল করে ফেলেন, সেক্ষেত্রে আপনার টাকাটা পেতে খুবই অসুবিধার মধ্যে পড়তে হবে। তাই বলবো ভিডিওটি খুঁটিনাটিভাবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো এবং এটাও দেখিয়ে দেব যে এই রোজভ্যালি টাকা ফেরত পাওয়ার জন্য এর জন্য লাস্ট ডেট কি রয়েছে বা লাস্ট ডেট আছে কিনা, কতদিনের মধ্যে আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর অবশ্যই ভিডিওটিকে প্রচুর হারে শেয়ার করতে থাকুন। আর ভিডিওর শেষে আপনার যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার কারণ এই ভিডিওটি দেখে আপনার অনেক প্রবলেম হয়তো পড়তে পারে আগামী দিনে। ঠিক আছে, সেক্ষেত্রে বলবো তো অবশ্যই আপনারা যদি কোনো কোশ্চেন থাকে তো ভিডিওর শেষে অবশ্যই ভিডিওটি দেখার পর আপনার যদি কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট জানাতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যানেল রয়েছে সেখানে জানাতে পারেন, বা আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে গিয়েও আপনি মেসেজ করতে পারেন বা এসএমএস করে জানতে পারেন। তো তার আগে বলবো, এই যে আপনারা এই রোজভ্যালির যে শংসাপত্র বা সার্টিফিকেটটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এই ধরনের সার্টিফিকেট যদি আপনাদের কাছে থাকে তো সেক্ষেত্রে বলবো আপনাদের সুবিধার জন্য, ভবিষ্যতে আপনাদের সুবিধার জন্য আমার ভিডিও বানাতে সাহায্য করবে এই সার্টিফিকেটটি। তো আপনারা ছবি তুলে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার 7679903531 এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা পাঠাতে পারেন। এই কারণেই আমি চাইছি যে এই সার্টিফিকেটটা হচ্ছে আসল জিনিস, ঠিক আছে। বা যদি আপনাদের কাছে কোনো রসিদ থাকে তো সেটাও আপনি আমাকে পাঠাতে পারেন। তো এটা যেহেতু দেখুন আমি একটা জায়গা থেকে কালেকশন করেছি সার্টিফিকেটটা, তো এই সার্টিফিকেটটার থেকে যদি আপনাদের নিজস্ব ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে কোনো ব্যক্তির, যদি পাঠান তাহলে ভিডিওটা আমি আরও ক্লিয়ারভাবে আপনাদেরকে বুঝিয়ে তুলতে পারবো। সেই কারণেই আমি চাইছি, এর জন্য আপনারা কেউ আতঙ্কিত হবেন না বা ভুল বুঝবেন না দয়া করে। তো চলুন দেখে নিয়ে যাক কিভাবে আমরা এই রোজভ্যালি টাকা ফেরতের জন্য অনলাইনে আবেদন করব। তো প্রথমে আপনাদের কি করতে হবে, আপনার ল্যাপটপ বা মোবাইল থেকে আপনারা আবেদন করতে পারেন। প্রথমে আপনার ব্রাউজে যাবেন, সেখানে গিয়ে এই যে গুগল অপশনটি রয়েছে এখানে আপনি লিখবেন রোজভ্যালি রিফান্ডও লিখতে পারেন, ঠিক আছে। তো বা রোজভ্যালি রিফান্ড বলে যে অপশনটি যেটা আমি দেখাচ্ছি, এই ভাষাটা কিন্তু এখানে লিখবেন। লেখার পর জাস্ট একটা সার্চ মারবেন, তারপর এই ধরনের অপশনগুলি চলে আসবে, ঠিক নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন, ঠিক আছে। আসার পর এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটটি আপনাকে ভিজিট করতে হবে। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, সেখান থেকে ক্লিক করে তোমরা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবে। তো এই ওয়েবসাইটে আসার পর এই জায়গাটায় জাস্ট একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটি পরবর্তী পেজ কিন্তু ওপেন হবে, অর্থাৎ যে ওয়েবসাইটটি, সেই ওয়েবসাইটটি ঠিক এইভাবে কিন্তু ওপেন হবে। তো এই ওয়েবসাইটটিতে আসার পর আপনারা কি করবেন, ঠিক নিচের দিকে আসবেন। দেখুন এখানে অনেক কিছু জিনিস বলে দেওয়া হয়েছে বা নোটিশ রয়েছে। এই নোটিশগুলো সম্বন্ধে আমি বিগত ভিডিওতে দেখিয়েছিলাম। তো এখানে আসার পর আপনারা ঠিক ডান দিকে দেখুন, ঠিক ডান দিকে দেখুন আপলোড সার্টিফিকেট, এই যে এইদিকে দেখুন আপলোড সার্টিফিকেট বলে একটি অপশন রয়েছে। এই আপলোড সার্টিফিকেট বলে যে অপশনটি, এখানেতে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন, ঠিক আছে। এখানে জাস্ট একটা ক্লিক করলে আপনার সামনে আবার একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এই পেজটিতে এসে আপনাকে পুরোপুরি ফর্মটি ফিল আপ করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু পুঙ্খানুপুঙ্খানু আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি, তোমরা দেখতে থাকো। দেখো এখানে আসার পর আপনারা কি করবেন, এখানে তিনটি অপশন রয়েছে,
ঠিক আছে, ইনভেস্টর, নমিনি, আদার্স। তো ইনভেস্টর মানে কি? ইনভেস্টর হচ্ছে যে ব্যক্তি আমানতকারী গণের নাম, অর্থাৎ যে এই রোজ ভ্যালিতে টাকা দিয়েছিল সেই ব্যক্তিটিকে বলা হচ্ছে আমানতকারী বা ইনভেস্টর। অর্থাৎ আপনি যদি নিজে টাকাটা দিয়েছিলেন, রোজ ভ্যালিতে টাকা জমা করেছিলেন আপনি নিজে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই ইনভেস্টরে সিলেক্ট করে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে। ভালো করে বুঝুন, আপনি নিজে টাকাটা জমা দিয়েছিলেন, আপনি বর্তমানে বেঁচে রয়েছেন, সেক্ষেত্রে আপনি আবেদন করবেন। তার জন্য আপনাকে এই ইনভেস্টর অপশানেতে গিয়ে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে। এবার হচ্ছে নমিনি। দেখুন নমিনি কি? নমিনিতে আপনি যদি ক্লিক করেন, নমিনি কারা করবে না, যে আমানতকারীর মৃত্যু হয়েছে এবং নমিনি করা আছে। অর্থাৎ একজন ইনভেস্ট করেছিল, রোজ ভ্যালিতে একজন ইনভেস্ট করেছিল, সে বর্তমানে মারা গেছে, ঠিক আছে, কিন্তু ইনভেস্ট করার সময় সে একটা নমিনি করেছিল। যখন আপনারা রোজ ভ্যালিতে টাকা দিয়েছিলেন তখন হয়তো আপনাদের মনে পড়বে যে নমিনি করতে বলা হয়েছিল, যেমন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে নমিনি করতে বলা হয়, সেক্ষেত্রেও কিন্তু নমিনি করতে বলা হয়েছিল এই রোজ ভ্যালির ক্ষেত্রে। তো সেই নমিনি বর্তমানে বেঁচে রয়েছে এবং ইনভেস্টর মারা গেছে, সেই নমিনি যদি আবেদন করে টাকা ফেরত পাওয়ার জন্য, সেক্ষেত্রে এই নমিনিতে সিলেক্ট রেখে এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে আদার্স। তো আদার্স কারা করবে? আদার্স বলছে যে উত্তরাধিকারী মৃত্যু হয়েছে এবং নমিনি করা আছে। আদার্স হচ্ছে উত্তরাধিকারী মৃত্যু হয়েছে এবং নমিনি করা আছে, তারা কিন্তু আবেদন করবে। এখানে দেখা যাবে যে ইনভেস্টর যে ছিল সে একজনকে নমিনি করে গেছে, এমনও হবে যে নমিনিও কিন্তু মারা গেছে কোনো কারণবশত, হতেই পারে। তো সেক্ষেত্রে তাদের ফ্যামিলির যে আরও অন্যান্য ব্যক্তিবর্গরা রয়েছে, তাদের যে উত্তরাধিকারীরা রয়েছে, তারা কিন্তু এই টাকাটা তুলতে পারবে, তারাও কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। অতএব এই টাকাটা যে কেউ তুলতে পারে, নমিনিও তুলতে পারে, বা যে ইনভেস্ট করেছে সে যদি বর্তমানে বেঁচে থাকে সেও তুলতে পারে, ঠিক আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে ইনভেস্টর রয়েছে, ইনভেস্টররাই টাকাটা তুলতে পারে। আমি এই ইনভেস্টরকে দিয়ে ফর্মটি আমি ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখুন ইনভেস্টরেতে ক্লিক করলাম, ক্লিক করার পর ঠিক নিচের দিকে আসবো। এখানে আসার পর দেখুন সিলেক্ট কোম্পানি সিলেক্ট করতে বলেছে। তো দেখুন এখানে কিন্তু প্রচুর কোম্পানির নাম রয়েছে, প্রচুর। অর্থাৎ এগুলো হচ্ছে রোজ ভ্যালির যে প্রোডাক্টগুলো ছিল, রোজ ভ্যালির যে বিভিন্ন মার্কেটিংয়ের ব্যবসা ছিল, বিভিন্ন হোটেল ব্যবসা ছিল, ঠিক আছে। তো সেই হোটেল ব্যবসা বা মার্কেটিং ব্যবসায় আপনি যেটার ক্ষেত্রে ইনভেস্ট করেছিলেন সেটাই আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ঠিক আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট একটা উদাহরণ হিসাবে। ধরুন এখানে দেখুন রোজ ভ্যালি হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড, ঠিক আছে। তো এখানে যে সার্টিফিকেটটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরোপুরি হয়তো বুঝতে পারছেন না, অসুবিধা হচ্ছে। তো এই কারণে আমি বলেছিলাম যদি আপনাদের কাছে এই ধরনের কোনো সার্টিফিকেট থেকে থাকে তো অবশ্যই আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন, আমি যাতে দেখাতে সুবিধে হয় সেক্ষেত্রে আমি বলেছি, ঠিক আছে। তো দেখুন এখানে রোজ ভ্যালি হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্ট, তো এই যে রোজ ভ্যালি হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্টের টাকাটা কিন্তু সে ডিপোজিট করেছিল। তো তাই আপনাকে কি করতে হবে, এই রোজ ভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্টে সিলেক্ট করতে হবে। তো রোজ ভ্যালি অ্যান্ড হোটেল এখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে, ঠিক আছে। অনেক অপশন রয়েছে, এখান থেকে আপনি প্রচুর অপশন পাবেন। দেখুন রোজ ভ্যালি হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড, জাস্ট এখান থেকে আপনি সিলেক্ট করে দিলেন। তো আপনার রসিদেই বা আপনার সার্টিফিকেটে লেখা থাকবে আপনি কিসে ইনভেস্ট করেছিলেন, সেটা আপনি ভালো করে দেখে নেবেন। এরপর হচ্ছে ফার্স্ট ইনভেস্টর বা প্রথম আমানতকারী। তো প্রথম আমানতকারী বলতে কি বোঝায়? দেখবেন একটা পলিসির পিছনে দুজন করে থাকে, কেউ জয়েন্টেও করে, কেউ সিঙ্গেলও করে, ঠিক আছে। কেউ যদি সিঙ্গেল করে তাহলে সিঙ্গেল নামটি আপনাকে এখানে ফিল আপ করতে হবে, আর যদি কেউ জয়েন্ট করে সেক্ষেত্রে দেখুন সেকেন্ড ইনভেস্টর বলে যে একটা অপশন রয়েছে এখানে সে ফিল আপ করবে, ঠিক আছে। তো এখানে আপনার নাম দিলেন, তারপরে আপনার যে এজ রয়েছে এজটা এখানে বসাবেন, তারপরে ঠিক ডান দিকে আপনি এখান থেকে লিঙ্গটাকে সিলেক্ট করতে পারবেন। আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে ছেলে হলে মেল, আর ফিমেল হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে বলেছে আপনার ফোন নাম্বার, অবশ্যই ফোন নাম্বারটা আপনার বৈধ ফোন নাম্বার দেবেন, কারণ আপনাকে এই ফোনের মাধ্যমে ভবিষ্যতে হয়তো যোগাযোগ বা SMS পাঠাতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে আইডেন্টি টাইপ এখানে অনেকগুলো অপশন রয়েছে। দেখুন আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, এই যে অপশনগুলি দেখতে পাচ্ছেন এটার মধ্যে যে ডকুমেন্টসটি আপনি পুট করবেন সেই ডকুমেন্টসটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ধরুন আধার কার্ড দিলাম, আধার কার্ড সিলেক্ট করে দিলাম। আধার কার্ড সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে ডান দিকে আধার
কার্ডের যে নম্বরটি রয়েছে সেই আধার কার্ড নম্বরটি দিতে পারেন। বা আপনি যদি এখান থেকে ভোটার কার্ড সিলেক্ট করেন তাহলে আপনার ভোটার কার্ডের এপিক নম্বরটা আপনাকে এখানে বসাতে হবে। ঠিক আছে, তো এইভাবে আমি খুঁটিনাটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটি হয়তো কোনো কারণবশত বড় হতে পারে, বিরক্ত হবেন না, তো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। ঠিক আছে, এরপরে দেখুন সেকেন্ড ইনভেস্টর। তো সেকেন্ড ইনভেস্টর আমি একটু আগেই বলেছিলাম যে দ্বিতীয় যৌথ আমানতকারী, অর্থাৎ জয়েন্ট যদি আপনারা করে থাকেন সেক্ষেত্রে প্রথমের নাম দিলেন, তারপরে দ্বিতীয় নাম দিলেন। আর যদি জয়েন্ট না করে থাকেন সেক্ষেত্রে আপনাকে এখানে কোনো রকম নাম দেওয়ার দরকার নাই। ঠিক আছে, তো যদি আপনি যদি জয়েন করা থাকে সেক্ষেত্রেও এই একই টাইপের প্রসেসটা রয়েছে। এখানে এজ, লিঙ্গ একই টাইপের আপনাকে সিলেক্ট করতে হবে, তার আধার কার্ড তার বা ভোটার কার্ড আপনাকে দিতে হবে। ঠিক আছে, এরপর চলে আসবো যেটা হচ্ছে নেম অফ ফাদার। ঠিক আছে, নেম অফ ফাদার, আপনার যে ফাদার্স নেম সেই ফাদার্স নেমটা আপনি এখানে দিয়ে দিবেন। আপনার যে ঠিকানাটা আপনি লিখবেন। আপনার রাস্তা যদি থাকে সেই রাস্তার নাম দেবেন। আপনার ভিলেজ, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন এগুলো আপনি এক এক করে উল্লেখ করবেন। ঠিক আছে, এখান থেকে আপনি স্টেট বা রাজ্যটা এখান থেকে দেখতে পাচ্ছেন, অনেকগুলো রাজ্য স্টেট সিলেক্ট করে নিতে পারেন এইভাবে, আমি যেভাবে সিলেক্ট করছি। তারপরে এখানে দেখুন ডিস্ট্রিক্ট রয়েছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট, আপনি যে জেলা থেকে আবেদন করতে চান সেই জেলাটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনার যে এলাকার পিন নম্বর রয়েছে সেই পিন নম্বরটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, বা পিন নম্বরটা ইনপুট করে দেবেন। এরপরে দেওয়ার পর আপনি কি করবেন, এরপর চলে আসি মেন যেটা, সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস। ঠিক আছে, তো এই জায়গাটা আপনাকে ভালোভাবে মনোযোগ সহকারে খুব বুঝে শুনে আপনাকে কিন্তু এখানে ফর্মটি ফিল আপ করতে হবে। ঠিক আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল দেওয়া চলবে না, বা ব্যাংকের নামও ভুল দেওয়া চলবে না। ঠিক আছে, যে আমানতকারী ব্যাংকের অ্যাকাউন্টের বিস্তারিত এখানে বলেছে আমানতকারী ব্যাংকের নাম, অর্থাৎ দেখুন এখানে অনেকগুলি ব্যাংক কিন্তু রয়েছে। ঠিক আছে, আপনার যে ব্যাংকটি হবে সে ব্যাংকটি আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। বিভিন্ন ব্যাংকের নাম দেওয়া রয়েছে, তো যে ব্যাংকের আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকটাকে আপনি ধরুন বন্ধন ব্যাংক, এটাকে আপনি সিলেক্ট করে নিলেন। ঠিক আছে, এরপর বলেছে নেম অফ দ্য ব্রাঞ্চ বা শাখার নাম, আপনি যে ব্রাঞ্চের অ্যাকাউন্টটা খুলেছেন সেই শাখার নাম দেবেন। ঠিক আছে, এবং নেম অফ দ্য ব্রাঞ্চ কোড, এবং সেই ব্রাঞ্চের কোড নাম্বার আপনাকে এখানে বসাতে হবে। তো এই ব্রাঞ্চের নাম, কোড নাম্বার এগুলো আপনি কোথায় পাবেন, আপনার যে পাসবুক রয়েছে সেই পাসবুকেতে কিন্তু পুরোপুরি উল্লেখ করা রয়েছে ব্রাঞ্চের কোড। এবং আপনাকে এখানে বলা হচ্ছে যে সেভিং অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে সেভিং অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেই সেভিং অ্যাকাউন্ট নাম্বারটি আপনাকে এখানে বসাতে হবে। ঠিক আছে, এরপর বলছে যে ব্যাংকের এমআইসিআর নম্বর, এই ব্যাংকের এমআইসিআর নম্বরটিও আপনি কিন্তু আপনার পাসবুক থেকেই পেয়ে যাবেন। যদি আপনি না পান সেক্ষেত্রে আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই ব্যাংকের গিয়ে স্টাফেদেরকে জিজ্ঞাসা করবেন, ওনারা অবশ্যই আপনাকে হেল্প করবেন এবং বলে দেবেন। ঠিক আছে, হচ্ছে আইএফসি কোড, ওই ব্যাংকেরই আইএফসি কোড আপনাকে বসাতে হবে, সেটাও কিন্তু আপনি আপনার পাসবুক থেকেই কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, তো এবার হচ্ছে যেটা মেন ডিটেলস ইনভেস্টর, আমানতকারী সমূহের বিবরণ। ঠিক আছে, এখানটা ভালো করে দেখুন, এখানে বলেছে সিরিয়াল নাম্বার অলরেডি দেওয়া রয়েছে। এখানে বলছে যে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নম্বর বা বন্ড নম্বর, আমানতকারী শংসাপত্র নম্বর। ঠিক আছে, তো এখানে আপনাকে কি করতে হবে, আপনার আপনার যে সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটের নম্বরটি আপনাকে বসাতে হবে। সার্টিফিকেট নম্বরটি কোথায় পাবেন, আমি জাস্ট সার্টিফিকেটটা ওপেন করছি। দেখুন এখানে সার্টিফিকেট নম্বর কিন্তু দেওয়া রয়েছে। এই সার্টিফিকেট নম্বরটি আপনাকে পেতে গেলে আপনাকে একটু ভালো করে খেয়াল করতে হবে। দেখুন বুকিং ফর্ম নম্বর, এই যে আমি ভালো করে দেখাতে পারছি না, এই অসুবিধার জন্যই আপনাকে বলেছিলাম যে একটা পাঠাবেন। দেখুন এই যে ফর্ম নম্বর, এই ফর্ম নম্বরটি আপনাকে ওইখানে ওই সার্টিফিকেট নম্বরে বসাতে পারে। ঠিক আছে, এইটা কিন্তু আপনাকে বসাতে হবে। তো এবার আমি ফর্মে চলে যাই। এরপর বলেছে কার নামে শংসাপত্র। কার নামে শংসাপত্র বলতে কি বোঝাচ্ছে না, এখানে আপনি যে ইনভেস্ট করেছেন, ঠিক আছে, আপনার ইনভেস্টর আপনি নিজে যদি আবেদন করেন তাহলে আপনি শুধুমাত্র নিজে যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনার নামটা দেবেন, যদি আপনার জয়েন্ট থাকে সেখানে কমা দিয়ে তার নামটাও বসিয়ে দেবেন। ঠিক আছে, এরপর বলছে ডেট অফ ইনভেস্টমেন্ট, যে ডেট, এখানে ডেট বসাতে হচ্ছে যে কবে আপনি ইনভেস্ট করেছিলেন। তো সেই ডেটটাও কিন্তু আপনি সেই আপনার সার্টিফিকেট থেকেই আপনি পেয়ে যাবেন। দেখুন এখানে কিন্তু ডেটটাও দেওয়া রয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করুন। দেখুন এখানে দেখুন ডেটটা দিয়ে রয়েছে, এই দেখুন। তো এই ডেটটা আপনাকে কিন্তু দেখে আপনাকে বসাতে হবে আপনার ওই ফর্মেতে। ঠিক আছে,
তো এইভাবে ডেটটা দেখে আপনারা বসিয়ে দেবেন। এবারে বলছে আমানতের পরিমাণ। তো আমানতের পরিমাণটা আপনার সার্টিফিকেটের মধ্যেই লেখা থাকবে। তো এই সার্টিফিকেটটা আমি যদি দেখি, তো দেখুন এখানে আমানতের পরিমাণটা কিন্তু লেখা নেই, তার কারণ এখানে মানে ছবিটা অতটা আমি পাইনি। আমি জাস্ট একটা পেয়েছি একজনের বন্ধুর কাছ থেকে, সেখান থেকে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে নম্বর অফ ইনস্টলমেন্ট 60টা দেওয়া রয়েছে। তো কারো একটা হতে পারে, কারো দুটো হতে পারে। তো সেগুলো কিন্তু পুরোপুরি সার্টিফিকেটই থাকবে, সেগুলো আপনারা একটু ভালো করে দেখে নেবেন, ঠিক আছে? দেখে বসাবেন। এবং বলেছে আমানতকারী পরিমাণ, আমানত শেষ হবার তারিখ, অর্থাৎ আপনার যে ম্যাচুরিটি ডেটটা ছিল সেই ডেটটাও কিন্তু আপনাকে ওই সার্টিফিকেটে দেওয়া রয়েছে। এই সার্টিফিকেট ধরে আপনাকে এখানে ডেটটা বসাতে হবে। কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে, আপনি যদি কোম্পানি থেকে কোনো রকম কোনো টাকা পেয়েছিলেন সেই টাকার মূল্যটাও আপনাকে কিন্তু এখানে বসাতে হবে, ঠিক আছে? কতটা মূল্য টাকা ফেরত পাওয়া যায়নি যে টাকা দাবি করছেন, অর্থাৎ আপনি মনে করছেন ধরুন 10,000 টাকা আপনি ইনভেস্ট করেছেন, দেখা গেল 10,000 টাকাটাই আপনি ফেরত পাননি, কোম্পানি উঠে গেছে, সেক্ষেত্রে আপনি 10,000 লিখবেন। আবার যদি দেখা যায় আপনি 10,000 টাকা জমা করেছিলেন, আপনার হয়তো রেকারিং ছিল, আপনি হয়তো 1 মাস কি 2 মাস পর কি 3 মাস পর ফেরত পেয়েছিলেন, 3 মাস ছাড়া ছাড়া হয়তো রিটার্ন ছিল, তো সেক্ষেত্রে আপনি যত টাকা ফেরত পেয়েছিলেন সেটা বাদ দিয়ে যে টাকাটা আপনি পাচ্ছেন সেটা আপনি এখানে উল্লেখ করবেন, ঠিক আছে? তো এই জায়গাটা যদি আপনি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এবার হচ্ছে অ্যামাউন্ট ইন্টেন্ড টু গেট। তো আপনি মোট কত টাকা আপনি পাবেন সেটা এখানে আপনাকে বলা হচ্ছে, ঠিক আছে? তো এবার আমি চলে আসবো যেটা হচ্ছে কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড। ফর্মটি ফিল আপ হয়ে গেল, হয়ে যাওয়ার পর এরপর যে ডকুমেন্টসগুলি বলবে সেই ডকুমেন্টসগুলি আপনাকে এখানে এক এক করে আপলোড করতে হবে, ঠিক আছে? জাস্ট কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোডে জাস্ট একটা ক্লিক করবেন, ঠিক আছে? এবার এখানে দেখুন এখানে 6টা ডকুমেন্টস কিন্তু বলেছে, ঠিক আছে? 6টা ডকুমেন্টস আপনাকে কিন্তু পুরোপুরি আপলোড করতে হবে, ঠিক আছে? দেখুন এখানে বলেছে আমানতকারী আসল শংসাপত্র, অর্থাৎ অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট, ঠিক আছে? তারপরে রয়েছে অরিজিনাল কপি অফ অ্যাকনোলেজমেন্ট, অর্থাৎ যদি আমানতকারীর আসল শংসাপত্র কোম্পানিতে জমা দেওয়া থাকে তাহলে জমা দেওয়ার আসল রসিদ আপনাকে কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটির আসল আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে? তারপরে বলেছে যে অরিজিনাল অফ অ্যাড্রেস প্রুফের ক্ষেত্রে আপনারা ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে, লাইটের বিল, ইলেকট্রিক বিল, যে কোনো একটা আপনারা এখান থেকে আপলোড করতে পারেন। তারপরে আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টটি ফর্ম ফিল আপের সময় দিয়েছিলেন সেই ব্যাংকের পাস বইটির প্রথম পৃষ্ঠার ফটোকপি আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে? তারপরে বলেছে ফটোকপি অফ ফয়েল বা ক্যান্সেল চেক, বাতিল চেক অথবা চেকের ফটোকপি, অর্থাৎ ক্যান্সেল চেক যদি আপনার না থাকে, আপনার যদি ব্যাংকের পাসবই রয়েছে অথচ আপনার কাছে যদি কোনো চেক না থেকে থাকে, তো অবশ্যই আপনি আগে ব্যাংকে গিয়ে আপনার চেক ইস্যু করান। চেক আপনার আসার পর তারপরে কিন্তু আপনি ফর্মটি ফিল আপ করতে হবে। কিন্তু এখানটায় বারবার বলছি আপনারা অতি ধড়ফড়ের সঙ্গে আপনারা ফর্মটি ফিল আপ করবেন না, কারণ ফেঁসে যেতে পারেন, টাকা নাও পেতে পারেন। তাই সেই জন্য বলবো যে আপনারা অবশ্যই বাতিল যে চেক বা ক্যান্সেল চেক আপনাদের লাগবে। তো ক্যান্সেল চেকটা আপনারা ব্যাংকে গিয়ে আবেদন করলে আপনার ক্যান্সেল চেক মাত্র 7 দিনের মাথায় চলে আসবে আপনার বাড়িতে, ঠিক আছে? তারপরে আপনি চেকটাকে ক্যান্সেল করে আপলোড দেবেন, ঠিক আছে? তো আপলোড কিভাবে দেবেন, তো দেখুন এখানে একটা জিনিস আমি আপলোড করে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে দেখুন অরিজিনাল সার্টিফিকেট বলেছে, তাই তো? জাস্ট এখানে চুজ ফাইলে আপনি ক্লিক করবেন। তো এখান থেকে জাস্ট আপনি চুজ ফাইলে ক্লিক করলে আপনার যেখানে রয়েছে সার্টিফিকেটটি, সেই সার্টিফিকেটটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক সিলেক্ট করে নিলেন। আপলোড বলে যে অপশানটিতে এখানে জাস্ট আপনি ক্লিক করলেন, ঠিক আছে? তো আপলোড ক্লিক করার পর দেখুন এখানে একটা রাইট চিহ্ন চলে আসছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস আপনাকে আপলোড করতে হবে, একদম 6 নম্বর পর্যন্ত আপনাকে আপলোড করতে হবে। আপলোড করার পর আপনি সাবমিট বটমে গিয়ে সাবমিট করবেন, ঠিক আছে? এবারে এখানে দেখুন আমি তো প্রায় 5টা ডকুমেন্টস আপলোড করে নিয়েছি। তো আপলোড যদি 5টা ডকুমেন্টস করে নিই, তারপর যদি আমি সাবমিট দিই, দেখুন আপনাকে এখানে মেসেজ দেবে প্লিজ আপলোড ফটোকপি অফ চেক। তো অবশ্যই আপনি যদি মনে করেন যে আমি চেকটাকে আপলোড না দিয়ে বেরিয়ে যাব, আপনাকে কিন্তু ফর্মটা ফিল আপ করতে দেবে না। তো অবশ্যই আপনাকে চেকটা কিন্তু আপনাকে আপলোড দিতে হবে। তো যদি আপনি আপলোড না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার সাবমিট নেবে না, ঠিক আছে? এইভাবে আমি যেভাবে আপলোড করছি জাস্ট ডেমো হিসাবে আপনাদের দেখাচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা ডকুমেন্টসকে আপলোড করবেন, ঠিক আছে? তো আপনি দেখে নিলেন ভালো করে যে আপলোড ঠিকঠাক হলো কি না। তো আপলোড হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, সাবমিট বটমেতে জাস্ট একটা ক্লিক করবেন। তো সাবমিট বটমে ক্লিক করার পর দেখুন এখানে একটা মেসেজ চলে এসেছে,
ইনভেস্টর সেভ সাকসেসফুলি। এই ইনভেস্টর সেভ সাকসেসফুলি মেসেজটি যদি আপনার এসে থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এই আপনার কাজটি পুরোপুরি সাকসেসফুলি হয়ে গেছে। ঠিক আছে? তো দেখুন ইনভেস্টর সেভ সাকসেসফুলি অপশনটি কিন্তু চলে এসেছে। এরপরে কি করতে হবে আপনাদেরকে এই ওকে বটমে জাস্ট একটা ক্লিক করতে হবে। ঠিক আছে? ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর পরবর্তী পেজে কিন্তু চলে এলো। ঠিক আছে? এরপরে আপনি আপনার যে ফর্মটি ফিল আপ হয়েছে আপনি স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন। তো স্ট্যাটাস চেক করতে গেলে আপনাকে কি করতে হবে, এই যে আপলোড সার্টিফিকেট এর ঠিক বাঁদিকে দেখুন ইনভেস্টর বলে যে একটা অপশন রয়েছে, এই ইনভেস্টর অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে পরবর্তী একটা পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। ঠিক আছে? তো পরবর্তী পেজে নিয়ে যাওয়া আসার পর এখানে দেখুন যে সার্চ বাই সার্টিফিকেট ফর অ্যাকনোলেজমেন্ট নম্বর, এখানে অ্যাকনোলেজমেন্ট নম্বরটি আপনি দিয়ে দেবেন বা আপনার যে সার্টিফিকেট নম্বরটি রয়েছে সেই সার্টিফিকেট নম্বরটি আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, এখানে একটা অঙ্ক বলা আছে দেখুন, এই অঙ্কটি আপনাকে দেবে। তো আমার ক্ষেত্রে 9 + 6 = কত এটা কিন্তু আমাকে দিয়েছে, আপনার ক্ষেত্রে অন্যান্য অঙ্ক আসতে পারে। এখানে জাস্ট অঙ্কটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার সামনে ইনভেস্টরের নাম, ইনভেস্টরের অ্যামাউন্ট এবং স্ট্যাটাস কী রয়েছে পুরো বিষয়টি কিন্তু আপনাদেরকে দেখাবে। ঠিক আছে? তো দেখুন এইভাবে কিন্তু আপনারা সার্চ করতে পারবেন। তো আমি এই মুহূর্তে আপনাদেরকে সার্চ করে দেখাতে পারছি না স্ট্যাটাসটা, তার কারণ আমার কাছে কোনো রকম কোনো সার্টিফিকেট নাম্বার নেই। তো সার্টিফিকেট নাম্বার যদি আপনাদের থেকে থাকে, আপনারা যদি অনলাইনে আবেদন করে থাকে, আপনার যদি স্ট্যাটাস চেক করতে কোনো প্রবলেম হয় বা অ্যাপ্লিকেশন করতে কোনো রকম কোনো প্রবলেম হয়, তো অবশ্যই আমি আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য বিনামূল্যে আপনার ফর্মটি আমি ফিল আপ করে দেবো। শুধুমাত্র আমার বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করব সেক্ষেত্রে যে কীভাবে আপনারা আবেদন করবেন, কীভাবে স্ট্যাটাস চেক করবেন। তো জাস্ট আমি একটা ডেমো হিসাবে আপনাদেরকে তুলে ধরলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। আর এই ধরনের আপডেট এর পরবর্তী যদি কোনো রকম কোনো আপডেট আসে তো অবশ্যই আপডেটটি দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের কাছে যদি কোনো রকম কোনো আপডেট আসে তো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমরা এইভাবে ভিডিও দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করি। তো অবশ্যই বলব ভিডিওটিকে অন্যদের শেয়ার করতে পারেন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে আজকের মতো এখানেই। দেখা হবে পরবর্তী আপডেটে।